আসসালামু আলাইকুম। এমবিসিআরস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো রাসায়নিক বিক্রিয়াটা আসলে কি? রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে আমাদের পরিবেশে যে পরিবর্তনগুলো ঘটছে, এই পরিবর্তনগুলোই মূলত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ঘটে। যেমন লোহায় মরিচা পড়া, তারপরে আমাদের পেটের ভিতর যে খাবারগুলো আহ, জারিত হয় বা হজম ক্রিয়া সম্পন্ন হয়, সেখানেও রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। আহ, তারপরে আমাদের অসুখ হলে আমরা যে ওষুধটা খাই, সেটাও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ওষুধ তৈরি করা হয়। অর্থাৎ আহ, বিজ্ঞানীরা যে কোনো নিত্য নতুন যৌগ তৈরি করতে এই রাসায়নিক বিক্রিয়া, গবেষণাগারে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে থাকেন। তো রাসায়নিক বিক্রিয়ার এই অধ্যায়টাতে আলোচ্য বিষয়গুলো হচ্ছে প্রতীক, সংকেত, যোজনী। যোজনী ব্যবহার করে কিভাবে আণবিক সংকেত লেখা যায়, রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম, রাসায়নিক সমীকরণের সমতা, এগুলোই মূলত আমরা প্রথম পর্বে আলোচনা করব। তো প্রথমে আমি আসি প্রতীকে। প্রতীকটা কি? প্রতীক হচ্ছে কোনো এর আগে একটু বলার দরকার যে এ পর্যন্ত বিজ্ঞানীরা 118টি মৌল আবিষ্কৃত করতে সক্ষম করেছেন। এই 118টা মৌলের আর যে ইংরেজি বা ল্যাটিন নামের পুরো নামের একটি বা দুটি অক্ষর দিয়ে এই প্রকাশ করাটার নামই হচ্ছে প্রতীক। অর্থাৎ কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকেই আমরা কি বলি? প্রতীক বলি। যেমন হাইড্রোজেন, হাইড্রো হাইড্রোজেন। এই হাইড্রোজেনের পুরো নামটা এর সংক্ষিপ্ত রূপকে আমরা এইচ দ্বারা, অক্সিজেন, এই অক্সিজেনের পুরো নামটিকে আমরা ও দ্বারা, কার্বন, কার্বনের পুরো নামটাকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি। এছাড়াও কিছু নাম আছে ল্যাটিন নাম, যেমন সোডিয়াম কি আমরা বলি নেট্রিয়াম, নেট্রিয়াম কি আমরা এন দ্বারা প্রকাশ করি। তারপরে ক্যালিয়াম, ক্যালিয়াম হচ্ছে পটাশিয়ামের ল্যাটিন নাম, এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, এর প্রতীকটা হচ্ছে কে। ফেরাম অর্থাৎ লোহা বা আয়রন, আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, এটাকে আমরা এফ ই দ্বারা প্রকাশ করি। তাহলে এগুলোই হচ্ছে মূলত প্রতীক। অর্থাৎ প্রতীকটা বললো যে 118টা মৌলকে তাদের পুরো নামটার সংক্ষিপ্ত যে রূপ, সেই সংক্ষিপ্ত রূপটা এটা ইংরেজি অক্ষরের একটি অথবা দুইটা অক্ষর দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। এগুলোকে আমরা সাধারণত কি বলি? প্রতীক বলি। তো প্রতীক এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সংকেত বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা সাধারণত সংকেত বলি। সংকেত দ্বারা একটি অণুতে কয়টি পরমাণু আছে সাধারণত সেটা আমরা নির্দেশ করে। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন এর সংকেত H2, এটা দ্বারা আমরা বুঝি যে হাইড্রোজেন এতে দুইটা পরমাণু বিদ্যমান আছে। আবার HCl দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বোঝানো হয়। এটা দ্বারা বোঝায় যে এখানে একটি হাইড্রোজেন পরমাণু একটি ক্লোরিন পরমাণু সমন্বয়ে এই সেলটা গঠিত। আবার আমরা যদি বলি অ্যালুমিনিয়াম অক্সাইড, এই অ্যালুমিনিয়াম অক্সাইডেতে বোঝানো যায় যে এখানে অ্যালুমিনিয়াম পরমাণু আছে দুইটা এবং অক্সিজেন পরমাণু আছে তিনটা। তো সংকেত আবার কিছু কিছু মৌল বা যৌগের কিছু কিছু মৌলর সংকেত একই এবং প্রতীকও একই। যেমন সোডিয়ামের সংকেত Na, আবার সোডিয়ামের প্রতীকও হচ্ছে Na। তাহলে সংকেত দ্বারা আমরা সাধারণত সোজা যেটা সংকেত দ্বারা আমরা যেটা বোঝায় যে একটি অণুতে কয়টি পরমাণু সমূহ বিদ্যমান আছে সেটা সাধারণত নির্ণয় করা হয়। তো এরপর যোজনী। যোজনী হচ্ছে মৌলগুলো একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে রাসায়নিকভাবে যৌগ গঠন করে। যৌগ গঠনের সময় একটি মৌলের পরমাণু অপর একটি মৌলের পরমাণুর সাথে কিভাবে যুক্ত হবে তা আমরা যোজনীর মাধ্যমে জানতে পারি। তো রাসায়নিক বিক্রিয়ায় গঠনকালে বা রাসায়নিক অণু গঠনকালে একটি মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা ভাগাভাগি করতে পারে। এই ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ এবং ভাগাভাগির মাধ্যমে সাধারণত অণু গঠন করে। তো অণু গঠনকালে একটি পরমাণু অপর একটি পরমাণুর সাথে কিভাবে
একটি মৌলের পরমাণু অপর একটি মৌলের পরমাণুর সাথে কিভাবে যুক্ত হবে বা কিভাবে যুক্ত হয় সেই ক্ষমতাটার নামে হচ্ছে যোজনী। তো যোজনী যোজনী বলে যোজনীর আমরা আরো কিছু নিয়ম বলতে পারি, যেমন একটি পরমাণুর সাথে কয়টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে, অথবা একটি পরমাণুর সাথে কয়টি ক্লোরিন পরমাণু যুক্ত হবে, সেটা হচ্ছে ওই মৌলের যোজনী। আবার একটি পরমাণুর সাথে কয়টি অক্সিজেন পরমাণু যুক্ত হবে, কয়টি অক্সিজেন পরমাণু যুক্ত হবে, সেই অক্সিজেন পরমাণুর সংখ্যার দ্বিগুণও হচ্ছে ওই মৌলের যোজনী। যেমন আমরা নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে অ্যামোনিয়া গঠন করে, অ্যামোনিয়া অণু গঠন করে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, কারণ নাইট্রোজেন এই পরমাণুর সাথে 3টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হতে পারে। আবার আমরা যদি বলি ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম পরমাণুর সাথে 2টা অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে। তাহলে ক্যালসিয়াম পরমাণুর সাথে যেহেতু অক্সিজেনের একটি পরমাণু, কিন্তু একটি পরমাণুকে আমরা 2 দিয়ে গুণ করলে 2 পাবো, সেই ক্যালসিয়াম পরমাণু সুতরাং ক্যালসিয়াম পরমাণুর যোজনী হবে হচ্ছে 2। আবার কিছু কিছু পরমাণু আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করতে পারে, এগুলোকে আমরা সাধারণত পরিবর্তনশীল যোজনী বলতে পারি। যেমন আয়রন বা লোহা, এই লোহার পরিবর্তনশীল যোজনী হচ্ছে 2 এবং 3। যেমন আমরা যদি এখানে বলি যে ApCl2, এটাকে বলা হয় ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড। এই ক্ষেত্রে আয়রন যোজনী 2 প্রদর্শন করে। আবার যদি বলি ফেরিক ক্লোরাইড, এই ক্ষেত্রে আয়রন, অর্থাৎ এর নাম হচ্ছে ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এই ক্ষেত্রে আয়রন 3 যোজনী প্রদর্শন করতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে কোনো কোনো পরমাণু কোনো কোনো মৌল একাধিক যোজনী প্রদর্শন করতে পারে। তো একাধিক যোজনী প্রদর্শন করলে সেটাকে আমরা বলি হচ্ছে পরিবর্তনশীল যোজনী। যৌগমূলক হচ্ছে কোনো মৌলের একাধিক পরমাণু গুচ্ছ বা গ্রুপ ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সহ যখন একটি পরমাণুর ন্যায় আচরণ করে, তখন সেটাকে আমরা বলি যৌগমূলক। কি বললো? যে কোনো মৌলের একাধিক পরমাণুর গুচ্ছ বা গ্রুপ যখন ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সহ একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে বা একটি পরমাণুর ন্যায় আচরণ করে, তখন সেটাকে আমরা বলি যৌগমূলক। কিছু যৌগমূলক আছে যেমন অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম NH4+, অ্যামোনিয়াম ফসফোনিয়াম, ফসফোনিয়াম PH4+, কার্বনেট, কার্বনেট CO3 কার্বনেট, সালফেট, সালফেট HO4 ফসফেট, ফসফেট PO4 হাইড্রক্সিল, হাইড্রক্সিল OH-, নাইট্রেট, নাইট্রেট NO3-, বাইকার্বনেট, বাইকার্বনেট HCO3-। এই যে নাইট্রোজেন, এটা হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম এটা একটা যৌগমূলক যার যোজনী হচ্ছে 1, এটারও যোজনী 1, এটার যোজনী 2, কার্বনেটের যোজনী 2, সালফেটের যোজনী 2, ফসফেটের যোজনী 3, হাইড্রোক্সিলের যোজনী 1, নাইট্রেটের যোজনী 1, বাইকার্বনেটের যোজনী হচ্ছে 1। তাহলে এই যৌগমূলক ব্যবহার করে আমরা অনেকগুলো যৌগ গঠন করতে পারি।
তাহলে এদের যোজনী, এই যৌগমূলকগুলোর যোজনী আমাদের যৌগ গঠন করার সময় প্রয়োজন হয়। যোজনী ব্যবহার করে আমরা আণবিক সংকেত লিখতে পারি। তো আণবিক সংকেতটা হচ্ছে কোনো মৌল বা যৌগে কয়টি পরমাণু বিদ্যমান আছে সেই পরমাণুর সংখ্যা সহ যে সংকেতটা প্রকাশ করা হয় তাকে আমরা আণবিক সংকেত বলি। যেমন নাইট্রোজেন এর প্রতীক হচ্ছে N। এই নাইট্রোজেন মৌলটি দুইটি পরমাণুর সমন্বয়ে গঠিত, সুতরাং নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2। অনুরূপভাবে অক্সিজেনের সংকেত O2। এখানে দুইটা অক্সিজেন পরমাণু অক্সিজেন মৌলটি গঠিত হয়। অনুরূপভাবে আমরা কিছু যেমন ধাতুগুলো, এরা সাধারণত অণু গঠনে অংশগ্রহণ করে না, সুতরাং এদের প্রতীকটা এদের সংকেত হিসাবে ব্যবহার করা হয়। আবার কিছু নিষ্ক্রিয় গ্যাস আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলোও সংকেত তাদের প্রতীক দ্বারাই ব্যবহার করা হয় যায়, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলোর সংকেত প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, কারণ এরা রাসায়নিকভাবে কোনো অণু গঠন করে না। অনুরূপভাবে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এই সকল ধাতুগুলো অণু গঠনে অংশগ্রহণ করে না, সুতরাং এদের প্রতীকটা এদের সংকেত হিসেবে ব্যবহার করা হয়। তো সংকেত লেখার জন্য আমরা আরো কিছু নিয়ম ব্যবহার করতে পারি, যেমন এ ও বি যদি দুটি মৌল হয়, এই মৌলগুলোর যোজনী যদি এক্স ও ওয়াই হয়, তাহলে এ ও বি দ্বারা গঠিত যৌগটি হবে এ ওয়াই বি এক্স। তার মানে এখানে এক্স এর যোজনী হচ্ছে, এক্স হচ্ছে এ এর যোজনী এবং ওয়াই হচ্ছে বি এর যোজনী। তাহলে এভাবে আমরা বলতে পারি যে যৌগ গঠনকালে মৌলসমূহ তাদের যোজনীর কি করে, বিনিময় ঘটায়। অনুরূপভাবে আমরা যদি বলি যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এখানে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3 এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2। সুতরাং এখানে যৌগ গঠন করার সময় অবশ্যই মৌলগুলো তাদের কি করে, তাদের যোজনীর বিনিময় ঘটায়। তারপরের নিয়মটা হচ্ছে যে যৌগ গঠনকালে মৌলসমূহ এর যোজনী যদি গুণিতক আকারে থাকে, তাহলে সেই গুণিতক আকারে থাকলে সেটাকে আমরা একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে সরল অনুপাতে প্রকাশ করতে পারি। যেমন কার্বন ডাই অক্সাইড এই যৌগটাতে কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে তাহলে আমরা যদি যৌগের বিনিময় ঘটাই সেভাবে যদি লিখি, তাহলে অক্সিজেনের এখানে 4, কার্বনের এখানে 2, অক্সিজেনের হচ্ছে 2, কার্বনের যোজনী হচ্ছে 4। তাহলে এটাকে যদি আমরা সরল অনুপাতে নিয়ে যাই, তাহলে এখানে 2 কাটলে 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে এই যৌগটা দাঁড়ায় CO2। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যদি গুণিতক আকারে থাকে কোনো সংখ্যা, তাহলে সেটাকে আমরা সরল অনুপাতে নিয়ে গিয়েও সেখানে আমরা আণবিক সংকেত লিখতে পারি। তাহলে এই যোজনীগুলো ব্যবহার করে তোমরা আণবিক সংকেত লিখতে পারবে। এরপর এসছে রাসায়নিক সমীকরণ। এরপরে আমরা দেখব রাসায়নিক সমীকরণ। তো রাসায়নিক বিক্রিয়াকে যে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয় তাকে আমরা বলি রাসায়নিক সমীকরণ। যেমন A প্লাস বি, এখানে উৎপন্ন হয় C প্লাস ডি। তাহলে এই যে A একটা মৌল বা যৌগ, বি একটা মৌল বা যৌগ, এরা পরস্পর যুক্ত হয়ে C প্লাস ডি উৎপন্ন করেছে। সুতরাং এই জিনিসগুলোকে আমরা যে সমীকরণের সাহায্যে প্রকাশ করি সেটার নাম হচ্ছে রাসায়নিক সমীকরণ। এই রাসায়নিক সমীকরণের বাম পাশে, অর্থাৎ এই রাসায়নিক সমীকরণের যে আমরা তীর চিহ্ন অথবা সমান চিহ্ন ব্যবহার করি, তার বাম পাশে যেগুলো থাকে তাদেরকে আমরা বলি বিক্রিয়ক। অর্থাৎ একটা সমীকরণের বাম পাশের গুলোকে বলা হয় বিক্রিয়ক, অর্থাৎ এ ও বি এখানে বিক্রিয়ক, এটাও বিও বিক্রিয়ক। আর এর এ ও বি পরস্পর যুক্ত হয়ে যেটা উৎপন্ন করে তাকে আমরা বলি উৎপাদ।
উৎপাদ বা বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ আমরা বলতে পারি এগুলো। তাহলে রাসায়নিক সমীকরণ লেখার কিছু নিয়ম আছে। রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম 1, রাসায়নিক সমীকরণের বিক্রিয়ক এবং উৎপাদের মাঝ বরাবর, রাসায়নিক সমীকরণের বিক্রিয়ক এবং উৎপাদের মাঝ বরাবর একটা তীর চিহ্ন অথবা সমান চিহ্ন দেওয়ার প্রয়োজন হয়। তীর চিহ্ন অথবা, যেমন আমরা যদি বলি হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এখানে উৎপন্ন হয় পানি, তাহলে এখানে উৎপন্ন হচ্ছে পানি। তাহলে এই যে বিক্রিয়াটাকে দুটি ভাগে ভাগ করলো তীর চিহ্ন, এই বাম পাশগুলোকে আমরা বলবো বিক্রিয়ক, ডান পাশগুলোকে বলবো উৎপাদ। এখন 2 নম্বর নিয়মে বলছে উৎপাদ এবং বিক্রিয়ক যদি একাধিক হয় তাদের মধ্যে, উৎপাদ এবং বিক্রিয়ক যদি একাধিক হয় তাদের মধ্যে একটা যোগ চিহ্ন দিতে হয়, যোগ চিহ্ন দিতে হয়। এবং 3 নম্বর বিষয় যেটা বলছে যে বিক্রিয়ক এবং উৎপাদের যে মৌলগুলোর, এগুলোর অণুর সংখ্যা, মৌল বা যৌগের মধ্যে অবস্থিত অণুগুলোর রাসায়নিক সমীকরণের আরেকটি নিয়ম হচ্ছে যে বিক্রিয়ক এবং উৎপাদ এর উভয় দিক, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ের অণুর পরমাণুর সংখ্যা সমান করতে হয়। যদি আমরা তীর চিহ্নের পরিবর্তে যদি সমান চিহ্ন ব্যবহার করি তাহলে বিক্রিয়া, যেমন এই বিক্রিয়াটাকে আমরা যদি সমান চিহ্নের মাধ্যমে নিয়ে আসি তাহলে এই ডান দিকের, অর্থাৎ ডান দিকে যে অণু পরমাণু, এই ডান দিকে যে যৌগটা আছে এখানে এই অণুতে বিদ্যমান যে পরমাণুর সংখ্যা, এগুলোর বাম দিকে যে বিক্রিয়ক আছে, বিক্রিয়কে বিদ্যমান অণুতে যে পরমাণুর সংখ্যা, এই উভয় দিকের পরমাণুর সংখ্যা কী করতে হয়, সমতা করতে হয়। এখন আমরা 7 নম্বর যে টপিকস আছে সেটা রাসায়নিক সমীকরণের সমতা কীভাবে করতে হয় একটু আমরা দেখি। কয়েকটা বিক্রিয়ার মাধ্যমে আমরা কীভাবে সমতা করতে হয় একটু আমরা যদি দেখি। প্রথমে আমরা 1 নম্বর একটা বিক্রিয়া লিখব, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এটা সমান চিহ্ন দিয়ে আমরা লিখব H2O। এখন একটু খেয়াল করবা যে এই বাম দিকে হাইড্রোজেন পরমাণু আছে 2টা, অক্সিজেন পরমাণু আছে 2টা, ডান দিকে হাইড্রোজেন পরমাণু আছে 2টা কিন্তু অক্সিজেন পরমাণু আছে 1টা। যেহেতু আমরা সমীকরণটিকে সমান চিহ্ন দ্বারা প্রকাশ করেছি, সুতরাং উভয় দিককার আমার পরমাণুর সংখ্যা সমান হতে হবে। তাহলে এদিকে সমান করতে হলে আমরা, এখানে হাইড্রোজেন ছিল 2টা, এখানে 2টা, অক্সিজেন এখানে 2টা, এখানে 1টা, আমরা যদি এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে হাইড্রোজেন হয়ে যাচ্ছে 4টা, অক্সিজেন হয়ে যাচ্ছে 2টা। তাহলে আমরা এখানে যদি গুণ করি তাহলে হাইড্রোজেন হয়ে যাবে 4টা। তাহলে দেখো উভয় দিকেই কিন্তু কি আছে, উভয় দিকে অর্থাৎ বিক্রিয়কের এবং উৎপাদের উভয় দিকে পরমাণুর সংখ্যা কি আছে, সমান আছে। এটা করতে হয় কেন? কারণ এটা ভরের একটা সংরক্ষণশীলতার সূত্র আছে, এই সূত্রের সাহায্যে উভয় দিককার তোমার পরমাণুর সংখ্যা সমান হওয়া বাঞ্ছনীয়, সমান হতে হয়। 2 নম্বর আরেকটা বিক্রিয়া যদি আমরা লিখি যে অ্যালুমিনিয়াম অক্সাইড এর সঙ্গে যদি আমরা HCl এর বিক্রিয়া ঘটাই, এটা যদি সমান চিহ্ন দিয়ে দেখি তাহলে এখানে উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হয় H2O। এখন এখানে দেখো বামপক্ষে অ্যালুমিনিয়াম আছে কয়টা, 2টা, অক্সিজেন আছে 3টা, হাইড্রোজেন আছে 1টা, ক্লোরিন আছে 1টা, হ্যাঁ। এবার এই পাশে আমরা যদি বিক্রিয়কে উৎপাদে যাই, উৎপাদে অ্যালুমিনিয়াম আছে 1টা, ক্লোরিন আছে 3টা, হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা। এখন যেহেতু আমি এখানে বিক্রিয়াটার মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করেছি, সুতরাং উভয় দিককার যৌগে যে পরমাণুগুলো বিদ্যমান আছে তাহলে এই উৎপাদেও ঠিক একই পরিমাণ পরমাণু বিদ্যমান থাকতে হবে। ভরক্রিয়ার সূত্র, ভরের সংরক্ষণ যে সূত্রটা আছে সেটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে আমরা অ্যালুমিনিয়াম আছে 2টা, আমার এখানে আছে 1টা, আমি যদি এখানে 2 দিয়ে গুণ করি তাহলে দেখো তো 2 দিয়ে গুণ করলে কী হবে, 2টা অ্যালুমিনিয়াম হচ্ছে কিন্তু 3 দুগুণে 6টা আবার ক্লোরিন হয়ে যাচ্ছে। তাহলে ক্লোরিন এখানে আছে কয়টা, ক্লোরিন আছে 1টা, আমি যদি এখানে 6 দিয়ে গুণ করি তাহলে ক্লোরিন সংখ্যা 6টা হলো, কিন্তু হাইড্রোজেন আমার কটা হচ্ছে 6টা, এখানে হাইড্রোজেন হচ্ছে 6টা, কিন্তু এখানে হাইড্রোজেন আছে কয়টা, 2টা। আমি যদি এখানে
3 দিয়ে গুণ করি, তাহলে 3 দুগুণে আমার 6টা হাইড্রোজেন পরমাণু পেয়ে যাচ্ছি আর 3টা অক্সিজেন পরমাণু পেয়ে যাচ্ছি। যেখানে অক্সিজেন পরমাণু 3টা, অ্যালুমিনিয়ামের 2টা, হাইড্রোজেনের 6টা, ক্লোরিনের 6টা, অক্সিজেন 3টা। তাহলে আমরা দেখলাম যে বিক্রিয়কে যে পরমাণুর সংখ্যা এটাও সমান, পরমাণুর সংখ্যা যতগুলো, উৎপাদে যে পরমাণুর সংখ্যা সেটাও ততগুলো। সুতরাং এভাবে আমরা যে কোনো সমীকরণকে পরমাণু যে কোনো সমীকরণ এর পরমাণুর সংখ্যা সমান করতে হলে আমাদের যে অণু বা যৌগ থাকবে তাকে আমরা পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করলেই আমাদের কি হয়ে যাবে, এই রাসায়নিক সমীকরণের সমতা হয়ে যাবে। আজকের মতো আমরা এইগুলোই আলোচনা করলাম এই অধ্যায়ের। পরের পর্বে আমরা অন্য কোনো যে বাকি টপিকসগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।